আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো বিনিয়োগ সম্মেলন উদ্বোধনে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এ অংশ নিয়ে তিনি এই সামিট উদ্বোধন করেছেন। এরপর জানাবো বিনিয়োগ হলে বাংলাদেশে চাকুরির বন্যা বয়ে যাবে বলেন প্রেস সচিব। ব্যাপক পরিমাণ সরাসরি বিদেশি বিনিয়োগ হলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। এবারে জানাবো 4 ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ডজন খানেক ব্যাংকে সীমাহীন অনিয়ম এবং লুটপাট হয়েছে, ফলে এসব ব্যাংকের আর্থিক সূচক দুর্বল হয়ে পড়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই ব্যাংকগুলোকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে। এখন ব্যাংকগুলো তাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে। ব্যাংকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। জানাবো বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন, বললেন দুদু। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিয়ে দিন। এদিকে সাবেক আইজিপি শহীদুল হককে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 21, 22 ও 23 এপ্রিল তাদের পৃথক পৃথকভাবে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এবং সর্বশেষ জানাবো নাইট ক্লাবে ছাদ ধসে 66 জন নিহত। ক্যারিবিয়ান অঞ্চলে দেশ ডোমিনিকান রিপাবলিক নাইট ক্লাবে ছাদ ধসে অন্তত 66 জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড় আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানকার জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জোয়ান অ্যানুয়েল মেন্ডেজ বলেছেন, অন্তত 155 জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিনিয়োগ সম্মেলন উদ্বোধনে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার 9 এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এই সামিটের উদ্বোধন করেন তিনি। এ সময় ডক্টর ইউনুস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেছেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আরও বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেছেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। এর আগে প্রধান উপদেষ্টার বিনিয়োগ অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ওয়ালটন দেশি বিনিয়োগকারী, বিকাশ বিদেশি বিনিয়োগকারী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে চেয়ারম্যান কিহান সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত 7 এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, যা চলবে 10 এপ্রিল পর্যন্ত। সেখানে উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা, যারা বাংলাদেশে বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিনিয়োগ হলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে বললেন প্রেস সচিব। ব্যাপক পরিমাণ সরকারি বিনিয়োগ আসছে, পরিমাণে সরাসরি বিদেশি বিনিয়োগ হলে বাংলাদেশে চাকুরির বন্যা বয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সব কথা বলেছেন। শফিকুল আলম আরও বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর বলেছেন যে বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ এফডিআই প্রয়োজন, আর এজন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, দরজায় দরজায় গিয়ে বলতে হবে আমরা প্রস্তুত, আসুন বিনিয়োগ করুন। এজন্য সেখানে কি বার্তা প্রচার করবেন? চীন, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক, ডাবলিন, যেখানেই যাওয়া যাবে আমাদের মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং বিনিয়োগের আহ্বান করা। আর এমনটাই যদি হয় তাহলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে। সতর্ক করে প্রেস সচিব আর বলেছেন, চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। এর জন্য আমাদের পরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। একটি কার্যকর পোর্ট, উন্নত অবকাঠামো এবং ভালো লজিস্টিক সাপোর্টের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি। বাংলাদেশের উন্নতির জন্য শুধু সরকারে একার কাজ নয়, বরং এটা সবার কাজ করতে হবে। আমাদের সকলের উচিত বাংলাদেশের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছানো, যাতে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। 4টি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে ডজনখানেক ব্যাংক সীমাহীন অনিয়ম ও লুটপাট হয়েছে, ফলে সব ব্যাংকের আর্থিক সূচক দুর্বল হয়ে পড়ে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে এই ব্যাংকগুলো বোর্ড ভেঙে দিয়ে পুনরায় গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও অভ্যন্তরীণ সুশাসনে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে সবচেয়ে চিন্তিত ছিল কেন্দ্রীয় ব্যাংক, তবে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। গত 5 আগস্টের পর 6 মাসে 9,000 কোটি টাকা নিট আমানত প্রবৃদ্ধি হয়েছে, জানিয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান জানিয়েছে। তিনি আমার দেশকে বলেছেন, ইসলামী ব্যাংকের এখন কোনো সমস্যা নেই, এই রমজানে আমাদের সব সেবা চালু ছিল, গ্রাহক চাহিদা মতো সব জায়গা থেকে টাকা তুলতে পেরেছে। ঈদে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের তারল্য সহায়তাও নেওয়ার প্রয়োজন হয়নি, যা সহায়তা নিয়েছি তা আগে নিয়েছি, বর্তমান আর ইসলামী ব্যাংকে কোনো সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। এ ব্যাপারে ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো রকম সরকারি প্রণোদনা বা আর্থিক সহায়তা ছাড়াই ইউসিবি আর্থিক শৃঙ্খলা সুসংহত এবং বর্তমান দক্ষ নেতৃত্বের অধীনে ইউসিবি গ্রাহকদের আমানত অর্জন করে চলেছে, যা তাদের দৃঢ় ভরসার প্রমাণ। ব্যাংকের ঋণ আদায় বৃদ্ধি, আর্থিক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আল আরাফা ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান, তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন। এরপর এক্সিম ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নতুন বোর্ড গঠন করার পর এই ব্যাংকটিও ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন, বললেন দুদু। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা নষ্ট করার দরকার নেই। বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিতে হবে, আর তা না হলে হাসিনার দিকে তাকান, প্রমাণ করে ছাড়ব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। বুধবার 9 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক সংস্কার জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুঁশিয়ারি দেন দুদু। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এস.এম. মিজানুর রহমান। শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার বিশেষ করে কোনো কিছু বাস্তবায়ন না করলে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকেই মনে করছেন তারা ক্ষমতায় যাবে, তাদের উদ্দেশ্যে বলবো, সাহস থাকলে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসুন, নির্বাচন ছাড়া কোনো ক্ষমতা নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কঠিনভাবে মাঠে নামবে, এরপর সামাল দিতে পারবেন না, শেখ হাসিনার দিকে তাকিয়ে নির্বাচন দিয়ে দিন, নির্বাচন না দিলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির শ্রদ্ধা ছিল, আছে এবং ভবিষ্যতে যেন সেই শ্রদ্ধাবোধ থাকে সেদিকটি আপনাদের নজর দিতে হবে।